দর্শক আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। নতুন অর্থবছর শুরু হয়ে গেছে, অথচ জাতীয় পে স্কেলের গ্যাজেট এখনও প্রকাশিত হয়নি। আর এই একটি বিষয় ঘিরেই সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা। প্রতিটি দপ্তরে, প্রতিটি অফিসে এখন একটাই আলোচনা: কবে আসবে নতুন বেতন কাঠামো, কবে থেকে কার্যকর হবে বর্ধিত বেতন, আর কতদিন অপেক্ষা করতে হবে লক্ষ লক্ষ পরিবারকে। আজকের এই বিস্তারিত পর্বে আমরা খুঁটিয়ে দেখব কেন এই বিলম্ব হচ্ছে, কী কারণে সরকার একটি সুনির্দিষ্ট সময়ে গ্যাজেট প্রকাশ করতে পারছে না, এবং সামনে কী অপেক্ষা করছে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য। প্রথমেই একটু পেছন ফিরে তাকানো যাক। বাংলাদেশে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণের ইতিহাস বেশ দীর্ঘ। সময়ে সময়ে বিভিন্ন সরকার পে কমিশন গঠন করেছে, যাতে বাজারের বাস্তবতা, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নতুন করে সাজানো যায়। সবশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল বেশ কয়েক বছর আগে। তারপর থেকে দ্রব্যমূল্য বহুগুণ বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অথচ বেতন কাঠামো সেই তুলনায় হালনাগাদ হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারী সংগঠনগুলো নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিল। এই দাবির প্রেক্ষিতেই সাবেক সরকারের আমলে একটি পে কমিশন গঠন করা হয়েছিল, যার কাজ ছিল নতুন বেতন কাঠামোর একটি সুপারিশমালা তৈরি করা। কিন্তু মাঝপথে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে যায়, সরকার বদল হয়, প্রশাসনিক অগ্রাধিকার বদলায়, আর এর প্রভাব পড়ে পে কমিশনের কাজের গতিতেও। বর্তমানে যে সরকার দায়িত্বে রয়েছে, তারা এই কমিশনের প্রতিবেদন এবং সুপারিশের ভিত্তিতে এখন এগিয়ে যাচ্ছে। তবে বাস্তবায়নের প্রশ্নে তাদের সামনে দাঁড়িয়ে আছে একাধিক জটিল চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আর্থিক সংকট। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে একসঙ্গে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ করা সহজ কাজ নয়। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে চাপ আছে, বৈদেশিক ঋণ পরিশোধের দায় আছে, ভর্তুকি খাতে ব্যয় নিয়ন্ত্রণের চাপ আছে, আবার উন্নয়ন প্রকল্পগুলো সচল রাখারও প্রয়োজন আছে। এত সব খাতের মধ্যে ভারসাম্য রেখে হঠাৎ করে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনতে গেলে সামষ্টিক অর্থনীতিতে একটি বড় ধরনের চাপ তৈরি হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্টরা মনে করছেন। এই কারণেই সম্পূর্ণ পে স্কেল একসঙ্গে বাস্তবায়নের পথে না গিয়ে সরকার একটি ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়ে ভাবছে। মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি এই বিষয়টি এখন চূড়ান্ত করার কাজে নিয়োজিত আছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আসন্ন বাজেটে কমিশনের সুপারিশকৃত বেতন কাঠামো হুবহু বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এর বদলে কমিটি একটি পর্যায়ক্রমিক বাস্তবায়ন পরিকল্পনার দিকে এগোচ্ছে। এই পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে শুধুমাত্র মূল বেতন বাড়ানো হবে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পরবর্তী ধাপে ধীরে ধীরে কার্যকর করা হবে। এভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করলে সরকারের উপর একবারই বিশাল আর্থিক চাপ পড়বে না, বরং কয়েক বছরের মধ্যে ভাগ ভাগ করে পুরো কাঠামো বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে করছে কমিটি। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুন এই বেতন কাঠামো ১ জুলাই থেকেই কার্যকর ধরা হবে। অর্থাৎ গ্যাজেট প্রকাশে যত দেরিই হোক না কেন, সরকারি কর্মচারীরা ১ জুলাই থেকে হিসাব করে বকেয়া সহ তাদের প্রাপ্য অর্থ পাবেন। এটি অবশ্যই কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তির খবর, কারণ গ্যাজেট প্রকাশে বিলম্ব হলেও তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। তবে বাস্তবতা হল, বকেয়া পাওয়ার প্রক্রিয়াও একটি দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া, আর তাই মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা কাটছে না। এবার আসা যাক প্রযুক্তিগত জটিলতার প্রসঙ্গে। আধুনিক সময়ে বাংলাদেশ সরকারের বেতন ও পেনশন ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ডিজিটালাইজড। সরকারি কর্মচারীদের বেতন, পেনশন এবং সংশ্লিষ্ট যাবতীয় হিসাব নিকাশ এখন পরিচালিত হয় সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা তথ্য সিস্টেম তথা ইএফটি ভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে। এই ব্যবস্থার সুবিধা অনেক: স্বচ্ছতা বেড়েছে, দুর্নীতির সুযোগ কমেছে, হিসাব রাখা সহজ হয়েছে। কিন্তু এই একই ডিজিটাল ব্যবস্থা এখন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ কি? বিশেষজ্ঞরা ব্যাখ্যা করছেন যে এই সফটওয়্যারগুলো মূলত তৈরি করা হয়েছিল একটি সম্পূর্ণ ও স্থায়ী বেতন কাঠামোর ভিত্তিতে কাজ করার জন্য। এখন যদি ধাপে ধাপে শুধু মূল বেতন বাড়ানো হয় আর ভাতাগুলো পরে যোগ করা হয়, তাহলে সেই অনুযায়ী পুরো সফটওয়্যার কাঠামোতে পরিবর্তন আনতে হবে।
প্রতিটি ধাপে নতুন করে কোডিং পরিবর্তন, তথ্য হালনাগাদ এবং পরীক্ষা নিরীক্ষার কাজ করতে হবে, যা কারিগরিভাবে অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। সংশ্লিষ্ট প্রকৌশলী ও পরিকল্পনাবিদরা এই বিষয়টিকে যথেষ্ট দুরূহ বলে বর্ণনা করছেন। একবার সিস্টেম চালু করার পর বারবার তার কাঠামোগত পরিবর্তন আনা মানেই নতুন ধরনের প্রযুক্তিগত ঝুঁকি তৈরি হওয়া, যেমন তথ্য বিভ্রাট, হিসাবের গরমিল কিংবা বিতরণে বিলম্ব। এই আশঙ্কা থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর্থিক ও প্রযুক্তিগত এই দুই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যেই আসন্ন অর্থবছরের বাজেটেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য বাজেটে অতিরিক্ত প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বিশাল অঙ্কের বরাদ্দ থেকেই স্পষ্ট বোঝা যায় সরকার বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছে। যদিও সম্পূর্ণ কাঠামো একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, তবুও প্রথম ধাপের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান বাজেটে রাখা হয়েছে, যাতে গ্যাজেট প্রকাশের পরপরই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা যায়। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টার অর্থ উপদেষ্টা সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন যে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ধাপে ধাপে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। তাঁরই বক্তব্য থেকে স্পষ্ট যে সরকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না, বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের পরিস্থিতি এবং সামগ্রিক বাজেট ঘাটতি বিবেচনায় রেখেই প্রতিটি ধাপের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এবার আসা যাক মূল্যস্ফীতির প্রসঙ্গে। বিশেষজ্ঞরা মনে করছেন যে সরকারি কর্মচারীদের বেতন হঠাৎ করে বড় পরিমাণে বাড়িয়ে দিলে বাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি পাবে, যা স্বল্পমেয়াদে মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। বিশেষ করে খাদ্যপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে এমনিতেই একটি অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে যদি একসঙ্গে বিপুল পরিমাণ অর্থ বাজারে ছাড়া হয়, তাহলে চাহিদা বৃদ্ধির কারণে দাম আরও বাড়তে পারে। এই আশঙ্কা থেকেই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশলকে অনেক অর্থনীতিবিদ যুক্তিসঙ্গত বলে মনে করছেন। তাদের মতে ধীরে ধীরে অর্থ ছাড়লে বাজারের ওপর তার প্রভাব তুলনামূলকভাবে নিয়ন্ত্রণযোগ্য থাকে। তবে অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলোর একটি বড় অংশ এই ধাপে ধাপে বাস্তবায়নের বিরোধিতা করছে। তাদের যুক্তি হল, দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছেন নতুন পে স্কেলের জন্য। এর মধ্যে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে গেছে। বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, সন্তানদের শিক্ষা ব্যয় সবকিছুতেই বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যদি শুধু মূল বেতন বাড়ে আর ভাতাগুলো বছরের পর বছর ধরে ধাপে ধাপে আসে, তাহলে প্রকৃত অর্থে তাদের আর্থিক স্বস্তি আসতে অনেক দেরি হয়ে যাবে। বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারী, তাদের জন্য এই বিলম্ব আরও কষ্টদায়ক হয়ে দাঁড়াবে বলে তারা মনে করছেন। এই দুই পক্ষের যুক্তিই তাদের নিজ নিজ জায়গা থেকে যৌক্তিক। একদিকে সরকারের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব, অন্যদিকে লক্ষ লক্ষ কর্মচারীর জীবনযাত্রার মান উন্নয়নের প্রত্যাশা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন একটু বিস্তারিতভাবে দেখা যাক অতীতে বাংলাদেশে কিভাবে জাতীয় বেতন স্কেল বাস্তবায়িত হয়েছিল। ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে প্রতিবারই নতুন পে স্কেল ঘোষণার আগে দীর্ঘ সময় ধরে আলোচনা, পর্যালোচনা এবং বিভিন্ন পক্ষের সঙ্গে দর কষাকষি হয়েছে। কর্মচারী সংগঠনগুলো তাদের দাবি দাওয়া তুলে ধরেছে। সরকার তার আর্থিক সক্ষমতা বিবেচনা করে একটি সমন্বিত কাঠামো তৈরি করেছে। প্রতিবারই একটি সাধারণ প্রবণতা লক্ষ্য করা গেছে যে নিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য শতকরা হিসাবে বেশি হারে বেতন বৃদ্ধি করা হয়েছে, যাতে বৈষম্য কিছুটা হলেও কমানো যায়। এবারের ক্ষেত্রেও কমিশনের সুপারিশে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও চূড়ান্ত কাঠামো এখনও প্রকাশিত হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পেনশনভোগীদের বিষয়টি। শুধু কর্মরত কর্মচারীরাই নন, বরং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও নতুন পে স্কেলের দিকে তাকিয়ে আছেন। কারণ নতুন বেতন কাঠামো কার্যকর হলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশনের পরিমাণও পুনর্নির্ধারিত হয়। ফলে অবসরপ্রাপ্তদের জন্য এই বিলম্ব একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা নির্দিষ্ট আয়ের ওপর নির্ভরশীল বয়স্ক পেনশনভোগী, তাদের জন্য প্রতিটি মাসের বিলম্ব মানেই বাড়তি আর্থিক কষ্ট। এবার একটু দেখা যাক প্রশাসনিক দিক থেকে গ্যাজেট প্রকাশের প্রক্রিয়াটি ঠিক কেমন। সাধারণত পে কমিশনের প্রতিবেদন জমা পড়ার পর তা প্রথমে অর্থ মন্ত্রণালয়ে পর্যালোচিত হয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয় চূড়ান্ত অনুমোদনের জন্য।
মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর তা আইন মন্ত্রণালয়ে যাচাই বাছাইয়ের জন্য যায়। এরপর সরকারি মুদ্রণালয়ের মাধ্যমে তা গ্যাজেট আকারে প্রকাশিত হয়। প্রতিটি ধাপেই সময় লাগে এবং কোনো একটি ধাপে জটিলতা তৈরি হলে পুরো প্রক্রিয়া পিছিয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে যেহেতু ধাপে ধাপে বাস্তবায়নের একটি নতুন কাঠামো তৈরি করতে হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়ায় বাড়তি সময় লাগছে। এখন প্রশ্ন হল, সাধারণ মানুষের ওপর এর প্রভাব কী হতে পারে? সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সরাসরি সম্পর্কিত জাতীয় বাজেটের সঙ্গে। বেতন খাতে বরাদ্দ বাড়লে স্বাভাবিকভাবেই অন্যান্য খাতে বরাদ্দের ওপর একটি প্রভাব পড়ে। উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এসব খাতে বরাদ্দ ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য একটি কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তাই সরকার এমন একটি কাঠামো তৈরি করার চেষ্টা করছে যেখানে কর্মচারীদের প্রত্যাশা পূরণ হবে, আবার অন্যান্য গুরুত্বপূর্ণ খাতও ক্ষতিগ্রস্ত হবে না। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন যে ধাপে ধাপে বাস্তবায়নের এই কৌশল আসলে একটি বাস্তবসম্মত পন্থা। তাদের ভাষ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশেও বড় ধরনের বেতন কাঠামো সংস্কারের ক্ষেত্রে পর্যায়ক্রমিক বাস্তবায়নের নজির রয়েছে। একসঙ্গে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করার বদলে কয়েক বছরের একটি সময়সীমা নির্ধারণ করে ধাপে ধাপে বাস্তবায়ন করলে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কম পড়ে এবং বাজেট ব্যবস্থাপনা তুলনামূলক সহজ হয়। অন্যদিকে সমালোচকদের মত হল, দীর্ঘসূত্রিতা কোনো ভালো ফল বয়ে আনে না। তাদের আশঙ্কা, একবার ধাপে ধাপে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলে পরবর্তী ধাপগুলো বাস্তবায়নেও একই ধরনের বিলম্ব ও জটিলতা তৈরি হতে পারে। ফলে যে সুবিধা কর্মচারীদের কয়েক বছরের মধ্যে পাওয়ার কথা, তা বাস্তবে হয়তো আরও দীর্ঘ সময় নিয়ে নিতে পারে। এই আশঙ্কা দূর করতে হলে সরকারকে একটি সুনির্দিষ্ট সময়সীমা এবং রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন বলে তারা মনে করছেন, যাতে প্রতিটি ধাপ কবে নাগাদ বাস্তবায়িত হবে তা কর্মচারীরা স্পষ্টভাবে জানতে পারেন। এই প্রসঙ্গে প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন যে স্বচ্ছতা এবং যোগাযোগের ঘাটতি এখন সবচেয়ে বড় সমস্যা তৈরি করছে। সরকার যদি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কবে গ্যাজেট প্রকাশিত হবে, কোন ধাপে কী পরিমাণ বৃদ্ধি হবে এবং কত সময়ের মধ্যে পুরো কাঠামো বাস্তবায়িত হবে, তাহলে কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা অনেকটাই কমে আসবে। কিন্তু বর্তমানে যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রক্রিয়াধীন, তাই সুনির্দিষ্ট কোনো তারিখ বা সময়সীমা ঘোষণা করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। এই অনিশ্চয়তার কারণেই বিভিন্ন মহলে নানা ধরনের গুজব ও জল্পনা-কল্পনাও ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এবার আসা যাক সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়ার দিকে। বিভিন্ন কর্মচারী সংগঠন ইতিমধ্যে তাদের উদ্বেগের কথা বিভিন্ন মাধ্যমে জানিয়েছে। তাদের মূল দাবি হল দ্রুততম সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা এবং সম্পূর্ণ কাঠামো একসঙ্গে বাস্তবায়ন করা। যদিও সরকারের পক্ষ থেকে আর্থিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা বারবার তুলে ধরা হচ্ছে, তারপরও কর্মচারী সংগঠনগুলো মনে করছে যে সদিচ্ছা থাকলে দ্রুত সমাধান সম্ভব। এই মতপার্থক্য আগামী দিনগুলোতে আরও আলোচনা সমালোচনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বেসরকারি খাতের উপরের প্রভাব। সরকারি বেতন কাঠামো পরিবর্তন হলে সাধারণত বেসরকারি খাতেও এর একটি প্রভাব পড়ে। বিশেষ করে ব্যাংকিং খাত, বীমা খাত এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের বেতন কাঠামো নির্ধারণের সময় সরকারি বেতন কাঠামোকে একটি রেফারেন্স হিসেবে বিবেচনা করে। তাই সরকারি পে স্কেলের বিলম্ব শুধু সরকারি কর্মচারীদের নয়, বরং সামগ্রিকভাবে শ্রমবাজারের উপরও একটি অনিশ্চয়তার প্রভাব ফেলছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। এখন প্রশ্ন হল, সামনে কি হতে পারে? বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে। এরপর তা মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপিত হবে। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী কয়েক মাসের মধ্যে প্রথম ধাপের গ্যাজেট প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে যেহেতু প্রযুক্তিগত প্রস্তুতি এবং আন্তমন্ত্রণালয় সমন্বয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তাই এই সময়সীমা পরিবর্তিত হতে পারে। সব মিলিয়ে বলা যায় যে নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে সরকার এখন দুটি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে সীমিত আর্থিক সক্ষমতার মধ্যে থেকে একটি ভারসাম্যপূর্ণ বাজেট বরাদ্দ নিশ্চিত করা, অন্যদিকে জটিল ডিজিটাল অবকাঠামোকে নতুন বাস্তবায়ন কৌশলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। এই দুই চ্যালেঞ্জের সমন্বয় ঘটিয়ে সরকার কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে গ্যাজেট প্রকাশ করতে পারে, তার ওপরই নির্ভর করছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর ভবিষ্যৎ আর্থিক স্বস্তি।
আগামী দিনগুলোতে এই বিষয়ে যে কোনো নতুন তথ্য বা সিদ্ধান্ত আসলে তা অবশ্যই দেশের অর্থনীতি এবং সরকারি প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। কর্মচারীদের প্রত্যাশা, সরকারের আর্থিক বাস্তবতা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা, এই তিনের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি টেকসই ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে। দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রেখে কিভাবে সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা যায়, সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করার দায়িত্ব এখন সংশ্লিষ্ট কমিটি এবং সরকারের ওপরই বর্তায়। আমরা আশা করব আগামী দিনগুলোতে এই বিষয়ে আরও স্পষ্ট এবং সুনির্দিষ্ট তথ্য জনসম্মুখে আসবে, যাতে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে বিরাজমান অনিশ্চয়তা দূর হয় এবং তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সেই অনুযায়ী সাজাতে পারেন।